আমার চ্যানেলটিকে ফলো করেন প্রত্যেকের জন্য। আজকে একটা খুব বেসিক জিনিসের উপর আমি ভিডিওটা করছি। ফিজিওলজি সাবজেক্ট নিয়ে অনেকের মধ্যে অনেক কোয়ারি রয়েছে বিভিন্ন সময় স্টুডেন্টসদের মধ্যে এবং টিচারদের মধ্যে অনেক সময় অনেক রকম কোয়ারি থাকে। একটা কনফিউশন রয়েছে যে মেডিকেল ফিজিওলজি কি জিনিস বা ফিজিওলজি কি জিনিস। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা সিলেবাস এখানে দেখাতে যাচ্ছি, যে সিলেবাসটা হচ্ছে এমবিবিএস এর সিলেবাস। এটা হেলথ ইউনিভার্সিটি, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে এই সিলেবাসটা রয়েছে। এবং এখানে আমরা সিলেবাসটাকে একটু ভালো করে দেখার পর আমরা জেনারেল যে ফিজিওলজির সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটি সেটাকে একটু দেখব। তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে একটা মেডিকেল ফিজিওলজি বা এমবিবিএস এর যে ফিজিওলজি তার সাথে বিএসসির যে জেনারেল ফিজিওলজি তার কি ডিফারেন্স রয়েছে বা কোন জায়গায় ডিফারেন্স। দুটো সিলেবাসেরই কিছু ভালো দিক কিছু খারাপ দিক রয়েছে। সেই জায়গাটাকে আমরা নিজেদের তোমাদের সবাই যারা দেখছে বা আপনারা যারা দেখছেন তাদের উপর আমি ছেড়ে দিচ্ছি সেটা। জাস্ট আপনারা সিলেবাসটা একটু দেখুন। প্রথম হচ্ছে এখানে ফার্স্ট সেমিস্টারে পড়ানো হয়, আমরা সবাই জানি যে এমবিবিএস এর ফার্স্ট সেমিস্টারে ফিজিওলজি পড়ানো হয়। এবং এই ফিজিওলজি সিলেবাসের মধ্যে যদি একটু ডিটেলসে যাই, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি জেনারেল ফিজিওলজি অ্যান্ড বায়োফিজিক্স বলে একটা পার্ট রয়েছে, যেখানে দেখি দেখা যাচ্ছে যে এই যে ট্রান্সপোর্ট সেলের মেমব্রেন কিভাবে ট্রান্সপোর্ট হয়, ইন্টারসেলুলার কানেকশন গুলো রয়েছে, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, অ্যাকশন পোটেনশিয়াল, হোমিওস্ট্যাসিস, এই সমস্ত বেসিক জায়গাগুলো দেওয়া রয়েছে যেখানে। এবং আমাদের রেসপিরেটরি প্যাসেজের যে ফ্লো হচ্ছে সেখানে প্রিন্সিপাল কি কাজ করে, ফিজিক্যাল প্রিন্সিপাল কি আছে, এবং হার্টে এবং ব্লাড ভেসেলে যে ব্লাড ফ্লো করছে সেখানে কি প্রিন্সিপাল রয়েছে, মানে এইগুলোর বায়োফিজিক্যাল অ্যাসপেক্টগুলোকে এখানে জাস্ট জেনারেল ফিজিওলজির মধ্যে তুলে ধরা হয়েছে। নেক্সট নার্ভ মাসেল ফিজিওলজি সিলেবাস, এখানেও দেখতে পাচ্ছি যে আইসোটোনিক আইসোমেট্রিক খুব বেসিক জায়গা। হ্যাঁ, এখানে একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা, যে নিউরো মাস্কুলার ট্রান্সমিশন এবং তার সঙ্গে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন কি রয়েছে সেটা দিয়েছে, যেহেতু এমবিবিএস রিলেটেড সিলেবাস, যেটা আমরা জেনারেল ফিজিওলজি সিলেবাসে খুব একটা পাই না। ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন কি কি রয়েছে সেটা দেখতে পাই না। নেক্সট হচ্ছে ব্লাড। ব্লাডের মধ্যে থেকে সবকিছু রয়েছে এখানে, যা যা ব্লাডের মোটামুটি সিলেবাস আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুই কভার করা হয় আমাদের নর্মাল যে সিলেবাস আছে তার মধ্যে। কিন্তু তা সত্ত্বেও অনেকেই হয়তো ডাব্লিউবিসি কিছু ডিফারেন্ট টাইপ দিলে সেই টাইপগুলো আইডেন্টিফাই করতে পারে না জেনারেল ফিজিওলজির যারা স্টুডেন্ট হয়। কারণ ডাব্লিউবিসি কিভাবে আইডেন্টিফাই করবো সেটা সম্বন্ধে তাদের একটা ধারণা থাকে না। অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, এগুলো আমাদের সিলেবাসে আছে, কিন্তু হিমোগ্লোবিন গুলো এস্টিমেট করা বা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন কিভাবে আহ, আমরা পাবো, কোন ডিজিজের ক্ষেত্রে কি টাইপের হবে সেই নিয়ে একটা ধারণা কিন্তু তৈরি হয়, কিন্তু খুব ভালোভাবে তৈরি হয় না। প্লেটলেট ডিসঅর্ডার গুলো, ব্লিডিং ডিসঅর্ডার, এই ডিসঅর্ডার গুলো মোটামুটি সবকটাই আমাদের ফিজিওলজি সিলেবাসে রয়েছে, জেনারেল ফিজিওলজিতেও আছে। ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড গ্রুপিং সব রয়েছে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স ব্লাড গ্রুপের, সেটাও আমাদের এক্সট্রা একটা পার্ট, কিন্তু এটা আমার থাকে, আমরা দেখতে পাই কোনো না কোনো একটা ডিজিজের মাধ্যমে দেখতে পাই। জিআই ট্র্যাক্টের মধ্যেও রয়েছে সিলেবাস, কিন্তু এখানে দেখা যাচ্ছে জিআই ট্র্যাক্টের মধ্যে যখন যাচ্ছি আমরা, এই গ্যাস্ট্রিক জুস যখন শুরু হচ্ছে সেখানে দেখলাম যে মিউকোসাল ব্যারিয়ার, পেপটিক আলসার, গ্যাস্ট্রোক্টমি, ডাম্পিং সিনড্রোম, এই সমস্ত জিনিসপত্র রয়েছে। এবং এইগুলো কিন্তু এই টাইপের কিছু ডিজিজ আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যে ফিজিওলজি জেনারেলের সিলেবাস আছে সেখানে কিন্তু দেওয়া আছে। সেটাও আমরা নিয়ে একটা পরে ভিডিও করব, বিভিন্ন ইউনিভার্সিটির ফিজিওলজি সিলেবাস নিয়ে একটা ভিডিও আমরা আস্তে আস্তে করব। প্যানক্রিয়াস রয়েছে, লিভার রয়েছে, লিভার থেকেও আমরা ডিজিজ দেখতে পাচ্ছি কিছু কিছু রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস দরকার। লার্জ ইন্টেস্টাইন এবং এগুলো রয়েছে, সমস্ত কিছু মোটামুটি রয়েছে এখানে। প্যারালাইটিক ইলিয়াস ডিফেকেশন রয়েছে, এগুলো কিছু ডিজিজ যেগুলো ইম্পর্টেন্ট ডিজিজ, এগুলো এগুলো কিন্তু দেওয়া রয়েছে এখানে। রেসপিরেটরি সিস্টেম রয়েছে, তার ফিজিওলজি তার সঙ্গে তার ডিজিজ। কারণ ক্লিনিক্যাল না পড়লে কিন্তু অনেক সময় ফিজিওলজির যে কনসেপ্টটা অনেক সময় অনেক জায়গায় ক্লিয়ার হয় না। এবং ম্যাক্সিমাম ডিজিজ আমরা যদি বলি এর মোটামুটি 80% ডিজিজ হয়তো জেনারেল ফিজিওলজি সিলেবাসে কভার করা হয়। কার্ডিওভাস্কুলার সিস্টেমেও দেখতে পাচ্ছি আমরা হার্ট সাউন্ড রয়েছে, হার্ট সাউন্ডের ফিজিওলজিক্যাল বেসিস রয়েছে, ঠিক আছে। কার্ডিয়াক আউটপুট রয়েছে, ইসিজিটা পুরো ডিটেলসে আছে যেটা আমাদের এখানেও থাকে। এবং কার্ডিয়াক সাইকেল পড়তে যাই, ইজেকশন ফ্র্যাকশন নিয়ে প্রচুর আলোচনা। ইজেকশন ফ্র্যাকশন কিন্তু আমাদের যে আমাদের ইকোকার্ডিওগ্রাফি হয় সেখানে কিন্তু দেখা হয়, সেটা কিন্তু এখানে আবার খুব একটা মেনশন হয় না। জেনারেল ফিজিওলজি সিলেবাসে খুব একটা ইকোকার্ডিওগ্রাফিকে ভালো করে আহ, বলা হয় না, এটা আমি দেখেছি বিভিন্ন সময়। এছাড়াও সবকিছু রয়েছে। তো মেন আমরা একটু স্কিপ করে যাই এখানটা। আমরা এইগুলো দেখতে পাচ্ছি রিপ্রোডাক্টিভ সিস্টেমও রয়েছে, এক্সক্রেটরি সিস্টেম রয়েছে, রিনাল ফিজিওলজি যেটা, সমস্ত কিছু নার্ভাস সিস্টেমও ডিটেলসে দেওয়া রয়েছে। এবং সেখানে কিন্তু সবকিছু যা যা আছে আমি সিলেবাসটা পুরো দেখেছি মোটামুটি।
মোর দ্যান 90% সিলেবাস সেম। ঠিক আছে, এই নার্ভাস সিস্টেম এবং আমাদের স্পেশাল সেন্স থেকে। কিন্তু জায়গা হলো ডিফারেন্সটা কোথায় আসে? ডিফারেন্সটা আসছে হচ্ছে এই যে প্র্যাকটিক্যালটা যখন শুরু হচ্ছে। প্র্যাকটিক্যাল সিলেবাসে হেমাটোলজি যখন দেখতে পাচ্ছি আমরা, এখানে প্রিপারেশন অফ ব্লাড ফিল্ম, লিজম্যান স্টেন, ব্লাড সেলের আইডেন্টিফিকেশন, ডিসি, টিসি, আরবিসি, টিসি ডাব্লিউবিসি, হিমোগ্লোবিন এস্টিমেশন, টোটাল কাউন্ট প্লেটলেট, ব্লাড গ্রুপিং, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, হেমিন ক্রিস্টাল সব রয়েছে। এবং এই সমস্ত টেস্টগুলো কিন্তু দেখা যায় যে ট্রেডিশনাল মেথড এবং মডার্ন মেথড দুটো মেথডই কিন্তু ইউজ হয়, এবং যেটা কিন্তু প্যারামেডিক্যালের সিলেবাসেও করা হয়। প্যারামেডিক্যাল সিলেবাস কেন ইম্পর্টেন্ট? কারণ আজকের দিনে আমাদের ছেলেরা যারা জেনারেল ফিজিওলজি নিয়ে পড়াশোনা করছে বা করবে, তাদের কিন্তু একটা কেরিয়ার অপশন কিন্তু প্যারামেডিক্যাল কলেজে গিয়ে পড়ানো বা প্যারামেডিক্যাল ইউনিভার্সিটিগুলোতে গিয়ে কিন্তু পড়াশোনা করানো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের কিভাবে আমরা এই প্র্যাকটিক্যালগুলো শিখছি সেটা কিন্তু দরকার খুব। পিসিবি এসব সবই রয়েছে, ডেমনস্ট্রেশন পার্টে রয়েছে, অ্যাম্ফিবিয়ানও রয়েছে। অ্যাম্ফিবিয়া আমাদের এখানেও আছে, এখানেও রয়েছে অনার্সের সিলেবাসে যা থাকে। এবং তারপর হচ্ছে ডেলস অ্যাপারেটাসের প্র্যাকটিক্যাল, যেগুলো আমরা করেছি। এবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট হিউম্যান প্র্যাকটিক্যাল। আমাদের শেষ হয়ে যায় কোথায়? জেনারেল ফিজিওলজিতে ব্লাড কিছুটা করলাম, শিখলাম অর্ধেক। তারপরে আমরা কিছুটা শিখলাম অ্যাম্ফিবিয়ান, কিছুটা শিখলাম আমরা ডেলসের, কাইমোগ্রাফ ডেলস শেখা হলো। তারপর ক্লিনিক্যাল পার্টে এসে আমরা কিন্তু পুরোপুরি ব্ল্যাঙ্ক। কারণ ক্লিনিক্যাল পার্টের মধ্যে, ক্লিনিক্যাল পার্টও বলা যাবে না, এটা হিউম্যান প্র্যাকটিক্যাল, হিউম্যান সাবজেক্ট নিয়ে প্র্যাকটিক্যাল, যেখানকার মধ্যে শুধুমাত্র ওই ব্লাড প্রেশার মাপাটা শেখানো হয়। ব্লাড প্রেশারটা অ্যাকচুয়ালি ভালো করে সেটাও শেখানো হয় না, যে স্টেথোস্কোপটা আমরা কোন টাইপের স্টেথোস্কোপ ইউজ করব, বা স্টেথোস্কোপের কোনো টাইপ আছে কিনা, বা আমরা যে সমস্ত ভাবে ব্লাড প্রেশার যে মেজার করছি, সেই মেজার করার অ্যাকচুয়াল পশ্চার কি হওয়া উচিত, কোন হাতে মাপা উচিত, সেগুলো নিয়ে খুব একটা ডিটেলস আলোচনা আমরা সমস্ত কলেজে কিন্তু সমানভাবে দেখতে পাই না। তো ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে এই পার্টিকুলার ব্লাড প্রেশার এরিয়াটা হয়তো করা হয়, কিন্তু হার্ট সাউন্ড কোথাও শোনানো হয়নি কোনোদিন, আমাদের সিলেবাসে ছিল না আমার মনে হয় জেনারেল ফিজিওলজিতে। কোনো স্টুডেন্টকে বললে স্টেতো দিয়ে হার্ট সাউন্ড শুনে বলো আমাকে, বলতে পারবে না ম্যাক্সিমাম। ঠিক আছে, 99% বলতে পারবে না। ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে এই ভোকাল রেজোনেন্স, ব্রেথ সাউন্ড এসব শোনানো হয় না, রেসপিরেটরি ফিজিওলজি পড়ানো হয়। নার্ভাস সিস্টেমের মধ্যে ক্রেনিয়াল নার্ভের কোনো এক্সামিনেশন, সেন্সারির কোনো এক্সামিনেশন পড়ানো হয় না। কিন্তু এই যে সুপারফিশিয়াল ডিপ রিফ্লেক্স, এই পার্টটা কিন্তু আবার আমাদের স্টেট ইউনিভার্সিটির জেনারেল সিলেবাসে আছে, আমি বারবার বলছি। ওখানে কিন্তু কিছু জিনিসপত্র ঢোকানো হয়েছে। স্পাইরোমেট্রি করানো হয়। ঠিক আছে, ব্রেথ হোল্ডিং এগুলো করানো হয়। বিএমআর মেজারমেন্ট করানো হয় ক্যালকুলেশন করে, কিন্তু ক্যালকুলেশন এখন করে চলে না। ইসিজি, ইএমজি, ইইজি, অপথ্যালমোস্কোপ, বাইসাইকেল আর্গোমিটার, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইজার বা অ্যানালিসিস, এইসবের ডেমনস্ট্রেশন বা এইগুলো হাতে করে কাজ করার স্কোপ কিন্তু জেনারেল ফিজিওলজিতে নেই। ডেমনস্ট্রেশন দরকার, এগুলো জানা দরকার, কারণ আমরা ব্লাড গ্যাস কি করে অ্যানালিসিস করবো এগুলো জানা দরকার, খুব বেসিক জিনিস এগুলো। ইইজি, ইএমজি এগুলো আছে হয়তো সব পোস্ট গ্রাজুয়েট ল্যাবে, কিন্তু ম্যাক্সিমামটাই বিএসসি স্তরে যারা স্টুডেন্টরা পড়ে তারা কিন্তু পায় না এক্সপোজার। ইইজি তো খুব কম জায়গায় আছে বা নেই, আমি আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে এখন কোনো জায়গায় ইজি করানো হয় বলে ফিজিওলজি সিলেবাসের মধ্যে আমার জানা নেই। ঠিক আছে, এবার যদি আমরা কোশ্চেন পেপার দেখি, কোশ্চেন পেপারের মধ্যে কিন্তু যেসব কোশ্চেন আসে সেগুলো কিন্তু আমাদের এখানেও আসে, কিন্তু এখানে কিছুটা ক্লিনিক্যাল, যেটা লিখেছে লো ডোজ অফ অ্যাসপিরিন প্রিভেন্ট দ্য ইন্টারভাস্কুলার থ্রোম্বোসিস। খুব বেসিক প্রশ্ন। আমাদের যারা মাস্টারমশাই আছেন অনেকেই হয়তো অ্যাসপিরিন খান, কিন্তু কেন খাচ্ছে না খাচ্ছে সেগুলোকে সিলেবাসে একটু দিয়ে স্টুডেন্টরা পড়লে আমার মনে হয় ভালোই হয়। সেগুলো একটু চেষ্টা করা দরকার প্রত্যেকেরই। ঠিক আছে, তো এই টাইপের জিনিস রয়েছে, ইডিমা মে অকার ইন দা হাইপারপ্রোটিনেমিয়া, তো এই টাইপের কিছু স্টেটমেন্ট বেস, ক্লিনিক্যাল স্টেটমেন্ট বেস কোশ্চেন। এবার প্রশ্ন হলো যে আমরা এগুলোকে পড়বো কেন? ক্লিনিক্যাল তো আমরা নই, আমরা জেনারেল ফিজিওলজি, আমরা ট্র্যাডিশনাল ফিজিওলজি নিয়ে এগোবো, আমরা বায়োকেমিস্ট্রি নিয়ে পড়বো অবশ্যই। কিন্তু আমরা যদি ক্লিনিক্যাল পার্টকে না পড়ি, একটা যে বিশাল বড় অপশন রয়েছে, জায়গা, যেটা হচ্ছে আমাদের এই ফিজিওলজি থেকে শিফট করার প্যারামেডিক্যাল সেকশনে, যেখানে এখন বর্তমানে অনেক ছেলে মেয়ে চাকরি করছে, তারা পড়াচ্ছে। যারা পিএইচডি করে চাকরি পাচ্ছে না তারা প্যারামেডিক্যালে যাচ্ছে। আমি পাচ্ছে না বলে যাচ্ছে এটা বলবো না, অ্যাকচুয়ালি তারা ভালো অপরচুনিটি রয়েছে বলে যাচ্ছে, এবং তাদের কিন্তু স্যালারি যথেষ্ট বেশি দেওয়া হয় প্যারামেডিক্যাল সেক্টরে। তো এই যে ব্যাপারটা, তো এইগুলোর জন্য কিন্তু আমাদের জেনারেলি নলেজগুলো দরকার। যদি নলেজ না থাকে, তারা কিন্তু প্রতিটা মুহূর্তে গিয়ে চাকরি পেতে গিয়ে কিন্তু সমস্যায় পড়বে। আমরা এর পরের ভিডিওতে জেনারেলের যে ফিজিওলজি সিলেবাস সেই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। ভিডিওগুলো ছোট রাখছি, যে যাতে প্রত্যেকে দেখতে পারে ভালোভাবে। এবং নেক্সট ভিডিওতে আসবে ফিজিওলজির সম্বন্ধে তার জেনারেল সিলেবাস কি থাকে,
এবং এরপর আমি আনবো যে ফিজিওলজিতে অ্যাকচুয়ালি এমএসসি করে একটি স্টুডেন্টের ভবিষ্যৎ কি হতে পারে, এবং একটি স্টুডেন্ট যদি ফিজিওলজিতে এমএসসি না করে বিএসসি ফিজিওলজি অনার্স করে সে যদি কোনো একটা প্যারামেডিক্যাল কোর্স করে, যেখানে মেডিকেল ল্যাব টেকনোলজিতে এমএসসি করে, তাহলে তার ফিউচার কি, বা সে কত টাকা মাইনে বা কিভাবে চাকরি পেতে পারে, সেই সব অপশন নিয়ে আলোচনা করবো। এরকম কিছু ডকুমেন্ট আমার কাছে আছে, স্টুডেন্টও রয়েছে, তাদেরকে ডাকা হবে, দরকার হলে ডেকে নিয়ে আসবো। তো আমি চ্যানেলটাকে এইভাবে করতে চাইছি। তো ধন্যবাদ প্রত্যেককে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্ট করুন কমেন্ট সেকশনে গিয়ে। যদি কিছু কোয়ারি থাকে এই ব্যাপারে, সেই ব্যাপারে কিন্তু আমি আবার তাহলে ভিডিও দেবো। ধন্যবাদ।